শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 107 FM রেইনবো কোনোভাবেই এই অভ্যাসগুলিকে উৎসাহিত বা সমর্থন করে না এবং কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। ভারতে কোনো বন্যপ্রাণী ব্যক্তিগতভাবে পোষা আইনত নিষিদ্ধ। গল্পে এর উল্লেখ শুধুমাত্র কাহিনীর প্রয়োজনে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। সুমন্ত্র চট্টোপাধ্যায় কর্পোরেট দুনিয়ার মানুষ হয়েও বর্তমানে একজন জনপ্রিয় লেখক। লেখেন ছোট গল্প, নাটক, চিত্রনাট্য, প্রবন্ধ। তিনি মুম্বাইয়ের স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন ও জেনিভার ইন্টারন্যাশনাল ফোরাম অফ প্লেরাইটসের সদস্য। তাঁর পরিচালিত তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের কাহিনীচিত্র আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আজকের গল্প সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় রাজীব, সোমক, উজ্জ্বল, মহুয়া ও অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গাড়ির স্টুডিওতে যে পডকাস্ট চলছিল সেটা বন্ধ করে দিলেন রজত। এই জঙ্গলের পথে এই সন্ধে হব সময়ে ড্রাইভ করে যাবার যে মজা, সেটা 12টা বাজিয়ে দিচ্ছে এই অতি পরিশীলিত, অতি মার্জিত কণ্ঠে গুড লিভিং নিয়ে ঘানঘানে বক্তৃতা। একা অবশ্য যাওয়ার কথা ছিল না, রাস্তা অনেকটা, আর তার বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু রওনা হবার ঠিক আগে ড্রাইভার বারামদেওর অম্লশুল যেমন চাগার দিয়ে উঠবে কে জানত। যদিও আলিপুরদুয়ারের রাজবাড়ির সকলেই বলতে গেলে অনুরোধ করেছিলেন রাতটা ওখানেই থেকে সকালে রওনা হতে, কিন্তু রাজি হতে পারেননি রজত। কাল সকাল 8টায় চার্লস সেন্ট ক্লিয়ার্সের রিসর্টে অ্যাপয়েন্টমেন্ট আছে মার্কিন ধনকুবের বেঞ্জামিন লেভেনস্টাইনের সঙ্গে। বেঞ্জামিনের সঙ্গে পাল যুগের বিষ্ণুমূর্তির ডিলটা ক্লোজ করতে হবে। এসব ব্যাপারে কথার নড়চড় চলে না। এমনিতে লোকে জানে ডক্টর রজত বড়াল প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং অত্যন্ত ধনী প্রত্নতত্ত্বের কালেক্টর। এর মধ্যে খুব একটা ভুল নেই, শুধু কিছু না বলা কথা আছে। উনি প্রত্নতত্ত্বের ডক্টরেট, দুর্ধর্ষ গবেষণাধর্মী একটি বই লিখে কেন্দ্র সরকারের খেতাব পেয়েছেন। বিশাল বড় লোকের ছেলে, প্রত্নতত্ত্ব কালেক্ট করেন, এসবই ঠিক। যেটা লোকে জানে না সেটা হলো উনি প্রত্নতত্ত্বের নিদর্শন বিক্রি করেন শুধু বিদেশিদের কাছে এবং বিশাল দামে। আর মজার কথাও হলো সেই সব নিদর্শন কিন্তু বেশিরভাগ সময়ই চুরি করা নয়। ওনার মূলধন এক অসম্ভব শক্তিশালী নেটওয়ার্ক, যা সারা দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে। দেশের ইতিহাস তো দূরের কথা, বেশিরভাগ ভারতীয় নিজের পরিবারের ইতিহাসই জানেন না, এবং অনেক পুরনো বনেদি বাড়িতে যারা কোনো কালে জমিদার গোছের কিছু ছিলেন, অনেক দুষ্প্রাপ্য এবং অবশ্যই দুর্মূল্য প্রত্নতত্ত্বের নিদর্শন পড়ে ধুলো খাচ্ছে। সেগুলোকে নামমাত্র দামে কেনেন বড়াল এবং বেচেন আকাশ ছোঁয়া দামে। খবর যোগায় অবশ্যই নেটওয়ার্ক। সবসময় খবর ঠিক হয় তা নয়, গিয়ে হতাশ হতে হয়। কিন্তু এবারের খবরের উপরে ভরসা ছিল, আর ভরসা ছিল বলেই বেঞ্জামিনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রেখেছেন। আলিপুরদুয়ারের এক বনেদি বাড়িতে এই অবহেলায় পড়ে থাকা মূর্তি যে দামে কিনে নিজের গাড়িতে তুলেছেন তিনি, যারা একে আবর্জনার অংশে মনে করে এসেছে, তার দাম তিনি পাবেন পাশে আরও 3টে শূন্য বসিয়ে, এবং সেই বিনিময় মুদ্রা টাকা নয়, মার্কিন ডলার। রাজা ভাত খাওয়ার কাছের বেসরকারি ব্যাংক পেরিয়ে গিয়েছে একটু আগেই। এ রাস্তার পোশাকের নাম স্টেট হাইওয়ে 12A। এখানে রাস্তাটা হঠাৎ করে পশ্চিম দিকে বেঁকে যেন জঙ্গলের পেটের মধ্যে ঝাঁপ দিয়েছে। কয়েকটা খাবারের দোকান আছে, নাম দ্য ফুড ভিলেজ, ব্যাস। তারপরে আর বাড়িঘর নেই বললেই চলে। সেই পশ্চিমমুখী বাঁকটা নিতেই হঠাৎ আলো কমে এলো অনেকটা। এটা হয়, গাড়ির দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলো কমে বাড়ে, কিন্তু হঠাৎ এতটা অন্ধকার, কারণটা বুঝতে পারলেন ভালো করে আকাশের দিকে তাকিয়ে। কোথা থেকে কে জানে একরাশ কালো মেঘ
জমা হয়ে এসেছে। ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। এত তাড়াতাড়ি এত মেঘ জমতে পারে? এ যেন মনে হচ্ছে লম্বা লম্বা গাছের আড়ালে হামাগুড়ি দিয়ে চুপি চুপি এসেছে শয়তান মেঘের দল। স্বাভাবিকভাবেই স্পিড বেশ খানিকটা বাড়িয়ে দিলেন। তাতে লাভ যে বিশেষ কিছু হবে তা নয়, কারণ হিসেব মতো এখনো 100 কিলোমিটার বাকি। আর হলেও তাই, সামান্য এগোতেই বড় বড় ফোঁটায় নামল বৃষ্টি। আর যেটুকু সূর্যের আলো তখনও ছিল তা যেন প্রদীপ নেভাবার মতো কেউ নিভিয়ে দিল এক ভুঁয়ে। আরও মাইল চারেক যাবার পরে রজত বুঝলেন রণে ভঙ্গ দিতে হবে আপাতত। এই অন্ধকার জঙ্গলের মধ্যে তুমুল বৃষ্টিতে তার নতুন গাড়ি নিয়ে চললেও সেটা খুব তাড়াতাড়ি দুর্ভাগ্য ডেকে আনবে, তাতে সন্দেহ নেই। আর তারপরেই যে ঘটনাটা ঘটল তাতে আর সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার কোনো ব্যাপারই থাকলো না। রাস্তার মাঝে একটা ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়েছে। কাজটা ফরেস্ট গার্ডের, সন্দেহ নেই। খানিক দূরে একটা ফরেস্ট গার্ডের গুমটিও দেখা যাচ্ছে। অগত্যা গাড়ি থামিয়ে কাজটা একটু নামিয়ে বসলেন রজত। সাধারণত আবহাওয়া না দেখে তিনি রাস্তায় নামেন না, কিন্তু আজ বিষ্ণুমূর্তিটা এত সহজে আর এত সস্তায় হাতে এসে যাওয়ায় ভেতরে ভেতরে খানিকটা বেসামাল হয়ে পড়েছিলেন, সেটা এখন বুঝতে পারছেন। কি আর করা যাবে, মনে নাঞ্চমতি ভ্রমঃ। এর মধ্যেই ছাতা আর টর্চ নিয়ে এগিয়ে এসেছে এক ফরেস্ট গার্ড। হেডলাইটের আলোটা জ্বালাই ছিল, সেই জন্যই দেখতে এসেছে ব্যাপারখানা কি। आगे आप नहीं जा सकते बाबू, शेर निकला है। ভনিতে না করে সোজা কাজের কথা চলে গেল গার্ড। শের? তার মানে বড় বাঘ? हाँ बाबू। এখানে লেপার্ড আছে জানি, বড় বাঘও আছে নাকি? नहीं बाबू, नहीं रहता, कभी कभी आ जाता है। বাঘ বাবাজি আর আসবার সময় পেলেন না? সর্বনাশ! তার মানে সেই বাঘ চলে যাওয়া অবধি তো রাস্তা বন্ধ থাকবে। नहीं साहब, सुबह रास्ता खोल दिया जाएगा, गाड़ी लेके जा सकते हैं। लेकिन सुबह तक रहेंगे कहाँ? খানিকটা যেন নিজের মনেই বলে ফেললেন রজত। বয়স হলেও শরীর বেশ মজবুত আছে, কিন্তু এভাবে গাড়ির মধ্যে ঠায় বসে থাকা বা এই লম্বা শরীর নিয়ে পেছনের সিটে শোয়ার চেষ্টা খুব একটা আরামদায়ক তো হবে না। आप एक काम कर सकते, वही है बसु साहब का कोठी, वो देखिए लाइट दिखाई देता है एकदम नजदीक। দেখলেন রজত, নজদিকই বটে। সত্যি জঙ্গলের মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাড়ি মনে হচ্ছে। বারান্দায় আর ঘরে আলো জ্বলছে। আসলে সামনে হেডলাইটের আলোতে যা দেখা যায় সেদিকেই চেয়ে বসেছিলেন রজত, নইলে আগেই চোখে পড়া উচিত ছিল। বোস সাব, তা থাকতে দেবেন উনি? এ তো প্রাইভেট প্রপার্টি, হোটেল তো নয়। अब देगा साहब, बहुत अच्छा आदमी है वो। অগত্যা সেই চেষ্টাই করবেন ঠিক করলেন রজত। এই জঙ্গলে হোটেল আর কোথায় পাবেন? শেষ হোটেল চলে গেছে 10 মাইল আগে। গাড়ি ঘুরিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করা এই বৃষ্টিতে উচিত কাজ হবে না। দেখাই যাক, যদি বস জায়গা না দেয় তখন ভাবা যাবে। গার্ডটি নিজের ছাতা নিয়ে বাংলোর বারান্দা অবধি পৌঁছে দিল রজতকে। তার আগে অবশ্য গাড়ি সাইড করে লক করে আসতে হয়েছে। মূর্তি গাড়িতেই থাকলো, একটা ছোট সুটকেস সাথে নিয়ে নেমে এসেছেন। গার্ড চলে গেল। রাস্তা ছেড়ে সে বেশিক্ষণ থাকতে পারবে না। দরজার নকারে দুবার নক করতেই দরজা খুলে গেল। মাঝবয়সী এক ভদ্রলোক, পরনে পাজামা পাঞ্জাবি, ব্যাকব্রাশ করা চুল, কালো রোদ চশমা। রজত কিছু বলার আগেই একটা সংক্ষিপ্ত আসুন বলে ভদ্রলোক ঘরে ঢুকে গেলেন। রজতও ঢুকলেন ওনার পেছনে। সুটকেসটা সোফার উপরে রেখেই রজত বলতে লাগলেন, দেখুন, কিছু মনে করবেন না। আসলে আমি এই স্টেট হাইওয়ে দিয়ে চালসা যাচ্ছিলাম আমার গাড়ি নিয়ে। বৃষ্টি সত্ত্বেও চলেই যেতাম, কিন্তু মুশকিল হলো এখানকার ফরেস্ট গার্ড যেতে দিচ্ছে না। বাঘ বেরিয়েছে বলে একটা ব্লক ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এখানে তো কোনো হোটেল টোটেল নেই, কাজেই তবে আপনার আপত্তি থাকলে আমি আমার গাড়িতে বসে রাতটা কাটিয়ে দিতে পারি, নো প্রবলেম। আসুন, আপনার আপত্তি না থাকলে আপনার পেছনের দরজাটা বন্ধ করে দিলে ভালো হয়। অদ্ভুত এক ডিগনিফাইড গম্ভীর গলা ভদ্রলোকের। কথাটা বুঝতে একটু সময় লাগলো রজতের। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন।
আপনি একটু শান্ত হয়ে বসুন। আমার নাম জীবন বোস, পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। গার্ড পৌঁছে দিয়ে গেল যখন, তখন আন্দাজ করছি পদবী যে বোস সেটা এর মধ্যে জেনে ফেলেছেন। আগে হ্যাঁ, আপনি কি ওই জানলা দিয়ে দেখছিলেন? নিশ্চয়ই খেয়াল করেছেন যে বারান্দার আলোটা জ্বালা ছিল। আসলে আপনি হেডলাইট জেলে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছেন দেখে আন্দাজ করছিলাম যে আপনি আসবেন। তবে আপনি গাড়িতে একা না আরও কেউ আছে সেটা জানতাম না। আলোটা তাই জেলে রেখেছিলাম। অনেক ধন্যবাদ, কিন্তু এভাবে আপনার প্রিভেসিতে এনক্রোচ করতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে। আপনার নামটা? রজত, রজত বড়াল। মিস্টার বড়াল, দেখতেই তো পাচ্ছেন এটা জঙ্গল। এখানে শহুরে মেকি ভদ্রতা নিতান্ত বেমানান, কাজেই ওটা বাদ দিন। তবে আপনি একা এভাবে রাতের বেলা গাড়ি চালিয়ে কেন যাচ্ছিলেন বা আপনি কি করেন সেসব জানতে কৌতূহল হচ্ছে। সাধারণ ট্যুরিস্ট যে নন সেটা তো বুঝতেই পারছি। না, তা তো নই। আসলে আমি একজন আর্ট কালেক্টর। নিজে এককালে প্রত্নতত্ত্বের অধ্যাপক ছিলাম, বইটই লিখেছি, কিছুটা নামও আছে। আলিপুরদুয়ারে এসেছিলাম একটা মূর্তির ব্যাপারে, আর আগামীকাল এরকমই একটা মূর্তির ব্যাপারে একটা মিটিং আছে চালসায়। এক ভদ্রলোকের কাছে নাকি তিব্বত থেকে আনা কিছু আর্টিফ্যাক্টস আছে, তিনি দেখাবেন। বলছেন তো ওনার ঠাকুরদার বাবা তিব্বত থেকে এনেছিলেন। সত্যি মিথ্যে জানি না, দু একটা থাঙ্কাও নাকি আছে, তাই বোঝা গেল। আচ্ছা, আপনার সুটকেসে নিশ্চয়ই ঘরে পরবার পোশাক আছে। তাহলে আপনি হাত মুখ ধুয়ে পোশাকটা পাল্টে নিন। ওইদিকে ওয়াশরুম। আমি একটু কফি বানাই। এখানে আপনি একাই থাকেন? হ্যাঁ, শুধু এখানে বলে নয়, জীবনেই আমি একা। বিয়ে করেননি? না, আর সেটা ভালোই হয়েছে হয়তো, কারণ এই বনবাসে কোনো মহিলা সারা জীবন থাকতে পারতেন বলে মনে হয় না। আপনি? আমি বিপত্নিক। বছর 10 আগে মারা যান আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্টে। আগুন লেগেছিল। আপনি বাড়িতে ছিলেন না? আসলে আমি তখন একটা কনফারেন্সে শিকাগোতে। আই এম সরি। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কফি করে আনি। শিওর। ওইদিকে ওইটা ওয়াশরুম, আর ওইটা আপনার রাতের আস্তানা, আমার গেস্ট রুম। বাহ, ব্যবস্থা তো চমৎকার। এরকম জঙ্গলের মধ্যে জাস্ট ভাবাই যায় না। ওদিকে নিশ্চয়ই আপনার বেডরুম আর কাজের ঘর। আপনি তো একা মানুষ, চাকর বাকর তো আছে নিশ্চয়ই। বাড়িটাকে গেস্ট হাউস হিসেবে দিয়ে দিন না। এরকম দুর্দান্ত হোমস্টে বিশাল ভাড়া পাবেন। অনেক লোককে ফিরিয়ে দিতে হবে আপনাকে। ভালো প্রস্তাব। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ছোট্ট একটা অনুরোধ আর কি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি প্লিজ ওই যে ঘরটা, এমনিতে আমার বেডরুম, দরজা তো দেখছেন ভেজানো আছে, ওই ঘরটায় যাবেন না। এছাড়া আপনার যেখানে খুশি ঘুরে ঘুরে দেখুন, সব দেওয়ালে আমার কিছু ফটোগ্রাফ আছে। এর অনেকগুলি সুপরিচিত চ্যানেলে বেরিয়েছে। খুব খারাপ ছবি তুলি না, ওকে? শুধু আমার রিকোয়েস্টটা খেয়াল রাখবেন। জীবন বোস চলে যান। রজত সেই নিষিদ্ধ দরজার দিকে তাকিয়ে দেখেন দুবার, তারপরে এসে ঢোকেন স্নানের ঘরে। ইতিমধ্যে অবশ্য নিজের সুটকেস থেকে প্রয়োজনীয় জামাকাপড়, তোয়ালে ইত্যাদি বার করে নিয়েছেন। গেস্ট রুমে সুটকেস রেখে এসেছেন। মে মাসের মাঝামাঝি, বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ একটা ভ্যাপসা গরম আছে। সুন্দর বাথরুমে গিজার দেখে স্নান করার লোকটা সামলানো গেল না। শীত গ্রীষ্ম সবসময় একটু গরম জল না মিশিয়ে স্নান করেন না রজত। শাওয়ারের তলায় দাঁড়িয়ে সেই ঘরের কথাটা আবার মনে হলো। কি আছে ওই ঘরে? অথবা কে আছেন? বিয়ে থা করেননি, গার্লফ্রেন্ড থাকতেও পারে, কিন্তু এরকম প্রোফাইলের লোক বিদেশি ম্যাগাজিনে যার এত ছবি ছাপা হয়, বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন বা যান, তা ঘরের টুকিটাকি নানা জিনিস, যেমন টেবিল ল্যাম্প, ওয়াল ক্লক, এসব দেখলেই বোঝা যায়। বেশ কয়েকটা ছবির ফ্রেম দেখেও মনে হলো বিদেশি।
সে লোক গার্লফ্রেন্ডকে লুকিয়ে রাখার জন্য এরকম মরিয়া হবে কেন? বিশেষ করে রজত তো আর 2-10 মিনিটের জন্য আসেনি। যে লোক সারাটা রাত থাকবে তার কাছ থেকে লুকিয়ে রাখতে হলে এরকম ছোট একটা বাড়িতে মহিলাকে তো রীতিমতো বন্দি দশা ভোগ করতে হবে। গৃহস্বামী বাতিগ্রস্ত নাকি? স্নান সেরে যখন গেস্ট রুমে এসে মাথা মুছে পোশাক পাল্টে চুল আঁচড়াচ্ছেন রজত, তখন অনুভব করলেন তার ওই নিষিদ্ধ ঘর সম্পর্কে কৌতূহল বেশ পেয়ে বসেছে তাকে। ইতিমধ্যে আরেকটা কথা মাথায় এসেছে। যে বাড়িতে কোনো মহিলা এসেছেন এবং বলা বাহুল্য এরকম জঙ্গলে বাড়িতে 1 কাপ চা খেতে শুধু আসেননি, তার কোনো চিহ্ন তো কোথাও থাকবে। জুতো, রেখে দেওয়া ব্যাগ বা ছাতা বা ছেড়ে রাখার রেইনকোট, কিন্তু কোথাও তো কিছু নেই। ওই ঘরটায় আলো জ্বলছে সেটা বোঝা গিয়েছে, দরজার তলার ফাঁক দিয়ে আলো আসছে, দরজাটা তেমন শক্ত করে ভেজানো হয়নি। এখন প্রায় মিনিট 15 হলো বৃষ্টি থেমেছে, জঙ্গল তাই অদ্ভুত নিস্তব্ধ। কিন্তু ওই ঘরের থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। একটা মানুষ থাকলে কোনো শব্দ আসবে নাকি? পাথরের মতো তো কেউ আর বসে থাকে না। আর এই সন্ধ্যাবেলা ঘুমানোরও কথা নয়, দেখবেন নাকি একবার উঁকি মেরে? বসার ঘরে এলেন রজত, আর ঠিক তখনই একটা ট্রেতে ধুমায়মান কফির কাপ নিয়ে এলেন মিস্টার বোস। আসুন, খাঁটি ব্রাজিলিয়ান কফি, নিজের মেশিনে গ্রাইন্ড করে বানিয়েছি। আমার আবার শৌখিন কফিতে ঠিক মন ভরে না। এই কফির জাত যে আলাদা সেটা গন্ধেই টের পেয়েছিলেন রজত। কাপ নিয়ে আরাম করে বসলেন। জীবন বোস হাতে কফির পেয়ালা তুলে নিলেন, কিন্তু বসলেন না। বললেন জীবন বোস, কিছু মনে করবেন না, আমার কয়েকটি পোষ্য আছে, তারা যেহেতু ঠিক সভ্যভব্য নয় তাই খাঁচায় রাখতে হয়। এখন ওদের ফিডিং টাইম। আজ আমার চাকর তামাং ছুটি নিয়ে চলে গিয়েছে, কাজেই আমাকেই খাবারটা দিয়ে আসতে হবে। আপনি কফি খান, আই উইল বি ব্যাক ইন 10 মিনিটস। ঘরের ভেজানো দরজাটা এখনো চুম্বকের মতো টানছে রজতকে। বোস এসে না পড়লে এতক্ষণে কৌতূহলের নিরসন হয়ে যেত। সে তুলনায় এই কৌতূহল কিছুই নয়। তাও বোস বেরিয়ে যাবার আগে প্রশ্নটা না করে পারলেন না। আপনার পোষ্যগুলি কোন জাতের জিজ্ঞেস করতে পারি? ওরা হলো নুরু আর জায়ের। পশু তো বটেই, তবে পশু বলতে ঠিক ইচ্ছে করে না। নুরু নেকড়ে আর একজন পাইথন। জায়ের, নুরু মানে আলো, সে ছোটে আলোর গতিতে, আর জায়ের মানে বিশাল নদী। আফ্রিকা থেকে এসেছে দুজনেই। বসুন, আসছি। আপনি জানেন তো এটা আইনত করা যায় না? কি যায় আসে? বোস বেরিয়ে গেলেন। নিজের মনে হাসলেন রজত। আজব এক নমুনা বটে এই লোকটি। একা জঙ্গলে প্রাইভেট চিড়িয়াখানা বানিয়ে বসে আছে। আরও কি কি করে কে জানে। যাকে সেসব জানার জন্য তো অনেক সময় পড়ে আছে। ড্রয়িং রুমে বুককেসের উপরে 1 পাতা ঘুমের ওষুধ পড়ে আছে দেখেছেন। তার মানে জীবন বোসের ইনসমনিয়া আছে। রজতের নিজের এই বিদঘটে ব্যারাম কোনোদিন ছিল না, কিন্তু অনসূয়া ওভাবে মারা যাওয়ার পর থেকে তারই রোগ ধরেছে। ওই একই ওষুধের পাতা তার সুটকেসেও রয়েছে। তবে ঘুম না হলেও ক্ষতি নেই। লোকটাকে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপাতত হাতে 10 মিনিটের মতো সময় আছে। একবার উঁকি দিয়ে দেখার পক্ষে যথেষ্ট। রজত উঠলেন। পেছনে ডাইনিং রুমের একটা দরজা খোলা। ওখান দিয়ে বাড়ির ভেতরের বাগানের দিকে যাওয়া যায়। দূর থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা দূরে 2টো বড় খাঁচা, আর সেখানে আলো জ্বলেছে। জীবন বোস একটা খাঁচার সামনে, তার মেরুন ড্রেসিং গাউন। এখান থেকেও বুঝতে কোনো অসুবিধে নেই। এই সুযোগ। ড্রয়িং রুমে এলেন রজত, আর কোনো আওয়াজ না করে পা বাড়ালেন বন্ধ দরজার দিকে। তার গেস্ট রুমের মতো একটা শোবার ঘর, খাট, একটা টেবিল, চেয়ার, কিছু বই। ঘরে একটা পেডেস্টাল আলো জ্বলছে এক কোণে টেবিলের পাশে। যার জোর খুব বেশি নয়,
তাতে এসব দেখা গেল। খাটের দিকটা বেশ অন্ধকার, খাটের মাঝখানে চাদরে ঢাকা একটা পাশ বালিশ। এরকম একটা মামুলি ঘরের জন্য ভদ্রলোক এত সাবধান বাণী দিয়ে গেলেন, পাগল টাগল নাকি? বেশি ঘাঁটিয়ে কাজ নেই বাবা, গল্প শোনা মাথায় থাক, খেয়ে দিয়ে মানে মানে শুয়ে পড়াই ভালো। দরজা টেনে দিয়ে বেরিয়ে আসছিলেন, এই সময় ভীষণভাবে বিদ্যুৎ চমকালো, আর কাঁচের জানলা দিয়ে তার পুরো আলোটা এসে পড়ল খাটের ওপরে। ও কি? চমকে উঠলেন রজত। আবছা অন্ধকারে যেটা পাশবালিশ ভেবেছিলেন সে তো মানুষ, সঠিক বললে সেটা মানুষের দেহ। গাঢ় বাদামি রঙের চাদর বলে বোঝা যায়নি, চাদরে প্রচুর রক্তের দাগ। দেহটার কপাল অব্দি চাদরে ঢাকা, কিন্তু এখন এই আলোতে চোখ সয়ে গিয়েছে, তাই বুঝতে পারছেন ইনি মহিলা। খুব লম্বা নয়, পনিটেল গোছের চুল, আর মাথাতেও রক্ত জমাট বেঁধে আছে। মাথাতেই প্রচন্ড কোনো আঘাত করে খুন করা হয়েছে। কোনো রকমে নিজের জায়গায় ফিরে এসে বসলেন রজত। হাত পা অল্প হলেও কাঁপছে। মহিলা কে কে জানে, কিন্তু খুনি যে কে বুঝতে কোনো অসুবিধে নেই। এখন আবার সজোরে বৃষ্টি নেমেছে। ভারী আজব লোক তো এই জীবন বোস। ঘরে খুন হওয়া লাশ পড়ে রয়েছে, এরকম অবস্থায় তিনি একটা অচেনা অজানা লোককে আশ্রয় দিলেন। থাকতে দিতে পারবেন না বললেই তো মিটে যেত। তার মানে কি তিনি অতীব বড় মাপের ক্রিমিনাল? নিজের ওপরে সন্দেহ যাতে কোনোভাবে না আসে তাই রজতকে থাকতে দিয়েছেন। ঠিক এই সময় বিদ্যুৎ চমকালো আবার, এবং বিদ্যুৎ চমকালো রজতের মাথার ভেতরে। থাকতে দেবার কারণ এখন পরিষ্কার। বলা যায় রজত ওনার কাছে আশ্রয় চায়নি, রজত এসেছে ওনার চরম পাওনা হয়ে ঠিক সময়ে, একেবারে ছবির স্ক্রিপ্টের মতো। খুন উনি করেছেন, সেই খুনের দায় উনি চাপাবেন রজতের ওপরে। সেটাই ওনার প্ল্যান। সার্ত্রের একটা গল্প আছে খানিকটা এরকম। তার মানে এখানে আর এক মুক্ত থাকা চলবে না। সামনে যাওয়া না গেলেও গাড়ি ঘুরিয়ে পেছনে তো যাওয়া যেতেই পারে। কৌতূহল জিনিসটা বড় মারাত্মক, তাই না মিস্টার বড়াল? সুন্দরী নিষেধহীনা রমণীর থেকেও মারাত্মক তার আকর্ষণ। রজত খেয়াল করেননি কখন প্রায় নিঃশব্দে ঘরে ঢুকে এসেছেন জীবন বোস। উনি সোফা থেকে উঠতে যাচ্ছিলেন, আবার বসে পড়েন। কৌতূহল? কিসের কৌতূহল? কি বলছেন আপনি? আপনি ওই ঘরে গিয়ে উঁকি দেননি বলছেন? দেখুন মিস্টার বোস, আমি একজন সম্মানিত ভদ্রলোক। আপনি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছেন বলে যে কোনো কথা বলার সুযোগ নিতে পারেন না। আপনি উঠতে যাচ্ছিলেন কেন? আমার সিক্স সেন্স বলছে সেটা ওয়াশরুমে যাবার জন্য নয়। আপনি চলে যাবেন ঠিক করেছেন। কোথায় যাবেন এই ঝড় জলের রাতে, এই জঙ্গলের মধ্যে? আমার এক বন্ধু ফোন করেছিল। আমার ওর কথা খেয়াল ছিল না। পানিঝরা রোডে ওর একটা হোটেল আছে, নাম ভিলেজ রিট্রিট। ওখানেই চলে যাচ্ছি, কাছেই। থ্যাঙ্কস ফর ইওর হসপিটালিটি। আমি এবার আসবো। আরে বসুন বসুন, যাবেন তো নিশ্চয়ই। কে আর যাবে না? তবে কিভাবে কে যাবে সেটা জানা নেই। মানে? রজতবাবু, এরকম হলে না ঠিক ভালো লাগে না জানেন। লোকের সাথে অভদ্রতা করাটা আমার ঠিক আসে না সহজে, কিন্তু কি করি বলুন, বাধ্য করছেন। আপনার কোনো ফোন আসেনি। আপনার বন্ধু পানিঝরাতে আছে বলে আমার মনে হয় না, কারণ ওখানকার মালিককে আমি চিনি, জায়গাটাও। তাতে কি হলো? তার মানে আমি মিথ্যে বলছি? আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার বোস। আচ্ছা, এক কাজ করুন, নিন আপনার ফোনটা নিন। এবার দেখুন, দেখেছেন কোনো টাওয়ার নেই তাতে, তাই তো? ডেটা কানেকশনের তো প্রশ্নই নেই। আপনি যদি বলতে চান এর পরেও আপনার ফোন এসেছিল, তাহলে আমার আর কি বলার থাকে বলুন? সে ঠিক আছে, আমি চলে যাব।
এখানে থাকার আর কোনো ইচ্ছে আমার। আপনি ওই ঘরে গিয়েছেন, শুধু দরজা দিয়ে উঁকি মারা নয়, ভেতরে গিয়েছেন। খাটের ওপর মৃতদেহটি দেখেছেন, মাথা থেঁতলে খুন, যুবতী নারী, সেটা দেখেছেন। কিছুটা বুদ্ধি তো আছে, তাই কোথাও হাত লাগাননি, দরজা ছাড়া। তারপরে এসে এখানে বসেছেন, কাঁপা হাতে কফির কাপ তুলে নিয়ে কফি খেয়েছেন। হাত কাঁপার কারণে আমার মিল্ক হোয়াইট টেবিল ক্লথে কফি ফেলে সেটা 12টা বাজিয়েছেন। আপনি এমন করে বলছেন যেন আপনি সিসিটিভিতে সব দেখছিলেন। আর যদি যদি আমি গিয়েই থাকি, দেখেই থাকি, তাতে অপরাধটা কি? খুন তো করেছেন আপনি। ইউ আর দ্য মার্ডারার। সে অপরাধের তুলনায় একটা ঘরে উঁকি মারা নিশ্চয়ই কিছু নয়, বড় কিছু নয়। দেখেছেন বোধহয়, খাটের ঠিক পাশে একটা বড় আলমারি আছে, বেশি উঁচু নয়, কাঠের তৈরি। সেটার কারণে খাটের মাথার দিকটা ভালো করে দেখা যায় না, খাটের একদম পাশে গিয়ে দাঁড়াতে হয়। আপনি সেটা করেছেন, আর তাই আপনার শার্টের আস্তিনে রক্তের দাগ লেগেছে। আসলে রক্ত ছিটে দেরাজে লেগেছিল তো। আসুন তবে, শুধু মনে রাখবেন, আপনি এখানে এসেছেন, কফি খেয়েছেন, চলে গিয়েছেন, কিছু দেখেননি। ওকে? ওকে ওকে। রজত তাড়াতাড়ি উঠে গেস্ট রুমে গিয়ে কোনো রকমের পোশাক পাল্টে নিজের জিনিসপত্র সুটকেসে ভরে বেরিয়ে আসেন। এখন ভাগ্যক্রমে বৃষ্টিটা ধরেছে। কোথায় যাবেন ঠিক জানেন না, তবে এখান থেকে দূরে যেতে হবে, এবং তার মানে আলিপুরদুয়ারেই ফিরে যাওয়া। তা হোক। জীবন বোস এখনো একই রকম ভাবে সোফায় বসে, নির্বিকার, যেন বাড়িতে কিছুই হয়নি। দরজাটা টেনে দেখলেন, সেটা লকড। আশ্চর্য, যা তালা বা হ্যাজবোল্ট দেখা যাচ্ছে সবই তো খোলা। তাহলে আচ্ছা, তো দরজাটা খুলছে না কেন বলুন তো? ওটা তো আপনার জন্যে আর খুলবে না, কোনো দিনই খুলবে না। কি বলছেনটা কি? এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? বসুন মিস্টার বড়াল, বসুন, সুটকেসটা রেখে বসুন। মানুষ এত কষ্ট পায় কেন জানেন? এই এটা পেলাম না, ওটা পেলাম না হলো কারণ ভবিতব্যকে মেনে নিতে পারে না বলে। মেনে নিতে পারলেই অনেক কষ্ট কমে যায়। মানে কি বলতে চাইছেন আপনি? ভবিতব্য ছাড়া কি বলুন? আপনি আলিপুরদুয়ারের এক অভিজাত বাড়িতে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত মূল্যবান একটি মূর্তিকে বগল দাবা করলেন। চললেন চালসায়, নিশ্চয়ই কোনো বড় রিসর্ট, সেটাকে চালান করে দিতে কোনো সাহেবকে। মস্ত ডিল, না হলে আপনি এই রাতে গাড়ি চালিয়ে জঙ্গল দিয়ে যেতেন না। আর দেখুন, এসে পড়লেন খুন হয়ে যাওয়া বাড়িতে, একদম অ্যাট দ্য স্পট অফ ক্রাইম। আমি যে ও বাড়িতে মূর্তি কিনেছি আপনি জানলেন কি করে? কে আপনি? হু আর ইউ? আমি কে আপনি জানেন, আর মূর্তির ব্যাপারটা জানাও খুব বড় ব্যাপার নয়। এই অঞ্চলে থাকি যখন, তখন কিছু বাড়িতে আমার চেনা জানা লোক থাকা অসম্ভব নয়। এসব অপ্রাসঙ্গিক। যেটা প্রাসঙ্গিক সেটা হলো আপনি এসে দেখেছেন একটা খুন হয়েছে। বুঝতেই পারছেন খুনটা কে করেছে। যে খুন হয়েছে তার পরিচয় আপনি জানেন না, কিন্তু সেটা পুলিশ জেনে ফেলবে। এখন আপনাকে ওই দরজা দিয়ে বার হতে দেওয়া আর আমার ওই কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া একই ব্যাপার, তাই না? সেটা আমি করি কি করে? তাহলে আপনি কি করতে চাইছেন? আসুন এই দিকে। হ্যাঁ, এবার ওই জানলা দিয়ে দেখুন। যদিও অন্ধকার, তাও আমার বাড়ির পেছনেই যে একটা বিশাল খাদ, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। পারছি
পারছি। যেটা দেখাতে পারলাম না অন্ধকারের কারণে, সেটা হলো ওটা কোনো সাধারণ খাদ বা গর্ত নয়। নিচে তাকালে আপনি মাটি দেখতে পাবেন না, শুধু দেখবেন অনেক গাছের মাথা। ওটা ঘন জঙ্গল, এ তো দেখাই যাচ্ছে বা লোকের জানা। আর এও জানা যে ওই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে রায়ডাক নদী। দেখতে পেলে দেখতেন একটা রুফুলি সুতোর মতো ব্যাপার, কিন্তু যেটা অত্যন্ত জানা নয় সেটা হলো দিস ইজ ওয়ান অফ দ্য ফিয়ারসেস্ট জঙ্গলস অফ দ্য ওয়ার্ল্ড। রয়্যাল বেঙ্গল, লেপার্ড, চিতা, ওয়াইল্ড ডগ সব আছে। বন দপ্তরের কাছে খবর নেই, কারণ সিম্পল, তারা সরকারি বাবু। সে জঙ্গলেই তারা যান যেখানে জিপ নিয়ে যাওয়া যায়। ওখানে সেরকম ব্যবস্থা নেই, কোনো দিক থেকেই সহজে পৌঁছানো যায় না ওখানে, তাই মানুষের পা পড়েনি। একদম আদিম জঙ্গল। এখানে তো বোধহয় বাঘ এসেছে আজ, তাই না? এসব বাঘ কিন্তু ওই নিচের জঙ্গলের বাঘের কাছে চুনোপুটি। তা আমাকে ওই জঙ্গলের গল্প শোনাচ্ছেন কেন? সাহিত্য পড়ার অভ্যেস নেই বোধহয়, মানে বাংলা গল্প উপন্যাস? না, শুধু ইংলিশ থ্রিলার পড়ি। বাংলাটা ঠিক ঠিক ঠিক, বাংলা সাহিত্য ঠিক আপনার মতো হাই প্রোফাইল লোকের হাতে মানায় না, বিশেষ করে যে মানুষ ভীমবেটকার পেন্টিংয়ের ওপর ওরকম অসাধারণ গবেষণামূলক বই লিখেছেন। আপনি আপনি আমাকে চেনেন? প্রথমে চেনা লাগলেও ঠিক চিনতে পারিনি। দেখুন, ওই বুক র্যাকে ওপর থেকে 3 নম্বর তাকে যে বইটা রয়েছে হার্ড বাউন্ড, ওটা চিনতে পারেন কিনা? ও তো আমার লেখা বই, দ্য আনটোল্ড হিস্ট্রি অফ ভীমবেটকা। পুরনো গুহা, সেখানে আছে অসাধারণ সব কেভ পেন্টিং। জায়গাটা মধ্যপ্রদেশে, বলা যায় জঙ্গলের মধ্যে, আর সেই কেভ পেন্টিং 10,000 বছরের পুরনো। এই নিয়েই তো আপনার বই যা হইচই ফেলে দিয়েছিল। ওই বইয়ের সেকেন্ড ব্যাকফ্ল্যাপে আপনার ছবি আছে, তাই চেনা লাগছিল। দারুণ লিখেছেন বইটা। যাই হোক, কথার থেকে ডাইগ্রেস করে যাচ্ছি। বাংলা সাহিত্যের কথা বললাম কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প আছে, নাম টোপ। সেখানে ওই খাদের মধ্যে জঙ্গল আর নদীর কথা আছে। সেসব শুনে আমি কি করব? একজন খুনির সাথে সাহিত্য আলোচনা করার ইচ্ছে আমার নেই। আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন বলুন তো? কি আশ্চর্য! বললাম তো আপনাকে কেন যেতে দিতে পারি না। আমি খুনি, ওই ঘরে লাশ, আপনি উইটনেস। আবার উইটনেস হিসেবে যেমন তেমন নয়, সমাজে অত্যন্ত সম্মানিত পুরস্কৃত উইটনেস। কথা বলার আগেই জজ সাহেব বিশ্বাস করে নেবেন। আর তাছাড়া পুলিশের কিছু অংশ আমাকে সন্দেহের চোখেও দেখে। কাজেই আপনার আর কালকের ভোর দেখা তো হবে না মিস্টার বড়াল। শুনুন, ইয়ার্কির না একটা লিমিট আছে। হাতের পাশে টেবিলে রাখা পেতলের বুদ্ধমূর্তি নিয়ে জীবনকে মারতে উদ্যত হন বড়াল, আর তারপরে হাত চেপে বসে পড়েন। সাংঘাতিক একটা ঝাঁকুনি লেগেছে হাতে, একটা ভোঁতা ধাতব শব্দ, আর তারপরে অনেক বেশি শব্দ করে মূর্তি মাটিতে পড়ার আওয়াজ। একটু সম্বিত ফিরে পেয়ে তাকিয়ে দেখেন প্রায় ম্যাজিকের মতো জীবনবাবুর হাতে একটা রিভলভার এসে গিয়েছে, যাতে সাইলেন্সার লাগানো। উঠুন উঠুন, উঠে ওই সোফাটায় বসুন। অনেক ছেলে মানুষই করেছেন, আর না, ভালো মূর্তিটা গেল। মূর্তি? হ্যাঁ, মূর্তি সাংহাই থেকে কিনেছিলাম অনেক দাম দিয়ে। আর আপনার মতো আমি এসব জিনিস কম দামে কিনে বেশি দামে বেচি না। আমি আর্ট ভালোবাসি। আপনি তো মার্ডারার, আপনি আবার আর্ট ভালোবাসবেন কি? আর ঠিক সুযোগ হবে না আপনার।
নইলে অনেক এক্সাম্পল দিতে পারতাম। খুনি, সিরিয়াল কিলার, দারুণ ছবি আঁকে, দারুণ কবিতা লেখে, এরকম পাওয়া গিয়েছে। একজন অবশ্য আছেন যার নাম সহজেই বলা যায়। তিনি হলেন অ্যাডলফ হিটলার। দুর্দান্ত ছবি আঁকতেন, যদিও ভিয়েনা আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পাননি। যাই হোক, দাঁড়ান, ফ্লাস্কে একটু কফি আছে, দিই আপনাকে। না, বরঞ্চ আপনি ঢেলে নিন। আর আমার এই কাপটা তো দিন 1 কাপ। আমি ঢালতে গেলে আপনার আবার মুক্তির আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠতে পারে, তো আবার কোন ছেলে মানুষই করে বসবেন। নেন, ঢালুন। চুপচাপ কফি ঢালেন রজত। ভালোই প্যাঁচে পড়া গিয়েছে বটে। এই পাগলের হাত থেকে কিভাবে রেহাই পাবেন কে জানে। যাই হোক, মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনার আরেকটা কথা জেনে রাখা দরকার মিস্টার বড়াল। এই বাড়ির সব লক একটা ইলেকট্রনিক সিস্টেমে সেন্ট্রালি লকড। সব জানলার কাঁচ আনব্রেকেবল। কাজেই শান্ত মতো নিজের ভবিতব্যকে মেনে নিন। বর্ণালীর মতো কষ্ট আপনি পাবেন না। একটা গুলি কপালের মাঝখানে, বা ইভেন বেটার মাথার পেছনে, ব্যাস শান্তি। আপনি মেয়েটাকে মারলেন কেন? কি করব বলুন মিস্টার বড়াল? আসছে, সার্ভিস দিচ্ছে, কথাও ভালো বলে, নো প্রবলেম। কিন্তু বেশি অ্যাম্বিশাস হয়ে পড়ল। দাবি করলো অনেক টাকা, নইলে আমার পুরনো কীর্তির কথা ফাঁস করে দেবে। আসলে খুন মানে, আপনাকে আর বলতে অসুবিধে নেই, খুন আমি আগেও করেছি। সেরকম কিছু প্রমাণও পেয়ে গিয়েছিল। তার ফলে জানেনই তো, অ্যাভারেজ লিডস টু সিন অ্যান্ড সিন ডেথ। মানে সোজা ভাষায়, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি কি চান মিস্টার বোস? কি চান? কত টাকা চান? 1 কোটি? 2 কোটি? জাস্ট বলুন, আমি এখনই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আপনি দেখে নেবেন, তারপর আমাকে যেতে দেবেন। ইয়োর সিক্রেট উইল বি সেফ উইথ মি। বিলিভ মি, জাস্ট বিলিভ মি। টাকার লোভ আমার বিশেষ নেই, আর অভাবও খুব একটা নেই। তবে 2 কোটি টাকা পেলে মন্দ হতো না। কিন্তু কি লাভ বলুন তো? সেই টাকায় তো আমি উকিল লাগাতেও পারবো না। আপনি যাকে যা জানাবার জানিয়ে দেবেন, অ্যারেস্ট হব, আর আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাটা জেনে সেই অ্যাকাউন্ট এবং অন্য অ্যাকাউন্টগুলোও পুলিশ দেবে ফ্রিজ করে। কাজেই আপনি একটা চেকমেট সিচুয়েশনে পৌঁছে গিয়েছেন। কিচ্ছু করবার নেই। ঠিক যেমন ওই কাভার্ডে আমার পুরনো খুনের এভিডেন্স দেখে ফেলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো যখন বর্ণালী, আমারও কিছু করার ছিল না। ধীরে সুস্থে আবার পাইপ ধরালেন জীবন। বাইরে আবার অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। একটা কথা মনে হতে একটু যেন আশার আলো দেখলেন রজত। কিন্তু আমাকে মেরে কি বাঁচতে পারবেন মিস্টার বোস? হ্যাঁ, এটা জঙ্গল হলেও সময়টা তো আর সেই ভীমবেটকা পেন্টিংয়ের 10,000 বছর আগের নয়। বলে যান। বুঝতে পারছি আমাকে মেরে ফেলে ওই খাদে ফেলে দেবেন ভাবছেন আপনি, যেমন ফেলবেন বর্ণালী নামে ওই মহিলার বডি। আমার গাড়িটা এখানে এসেছে, সেটা খাদে ফেললেও আসার পথে বেশ কিছু সিসিটিভি ক্যামেরাতে ছবি উঠে আছে। আর ওই ফরেস্ট গার্ড জানিয়ে দেবে সে নিজে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছে। আমাকে মারলে আপনিও বাঁচবেন না মিস্টার বোস। বরঞ্চ একটা খুনের জন্য হয়তো বড়জোর ওই যাবজ্জীবন হতো। 2টো খুনে কিন্তু ফাঁসি অবধারিত। কোনো কথা না বলে নিঃশব্দে
পাইপে টান দিতে থাকেন জীবন বোস। ঘরে এখন নেমে এসেছে এক অস্বাভাবিক নীরবতা। এখানে ভোল্টেজ খুব একটা স্টেডি থাকে না। এখন যেমন ভোল্টেজ খানিকটা কমে গিয়ে ঘরের এখানে ওখানে খানিকটা জমাট বাঁধা অন্ধকার পরিবেশকে আরো দম বন্ধ করে তুলেছে। একটা এয়ার পিউরিফায়ার না চললে এই বন্ধ ঘরে পাইপের ধোঁয়া সহ্য করা যেত না। পুরাণের গল্পগুলো আগে বালখিল্য মনে হতো, এখন মনে হয় বেশ সিগনিফিক্যান্ট। কোনো এক রাজা, নামটা মনে নেই, মূর্তি কেমন তৈরি হচ্ছে দেখবেন বলে নাকি দরজা খুলে ফেললেন। খোলার কথা ছিল না, আর খুলে ফেলার ফলেই হাত হারালেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বর্ণালীও তেমনি, ওই বিশেষ আলমারিটা না খুললে মরত না। আর আপনিও আমার কথা শুনে ওই ঘরে উঁকি না মারলে দিব্যি খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে চলে যেতেন। সবই ডেস্টিনি। এনিওয়ে, আপনি বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও, একটা কথা, এখানে কিন্তু মাঝে মাঝে পাওয়ার যায়, তাতে ঘাবড়াবার কিছু নেই। ওই দেওয়ালে লাগানো এমার্জেন্সি আলোটা জ্বলে উঠবে। একটু গিয়েই আবার ফিরে এলেন জীবন। আপনার তখনকার কথাটার উত্তর দেওয়া হলো না। প্রথমত, এর আগে 10 মাইলের মধ্যে কোনো সিসিটিভি নেই, বা থাকলেও কাজ করছে না। দ্বিতীয়ত, টায়ারের দাগ থাকার কোনো সম্ভাবনা নেই, সুন্দর বাঁধানো রাস্তা এবং এই বৃষ্টি। এবং তৃতীয়ত, ওই ফরেস্ট গার্ড আমার লোক। এর আগের খুনগুলোর পরে ওই আমাকে সাহায্য করেছে দেহ গায়েব করতে। আর ওর নিজের বউকেও যখন খুন করে, আমার দেয়া মিথ্যে সাক্ষীতেই ও নিশ্চিত ফাঁসি কাঠ থেকে ফিরে এসেছে। আমার কি মনে হয় জানেন, নিচের ওই বাঘ বা ওয়াইল্ড ডগেরা আমাকে না চিনলেও বেশ ভালোবাসে, কারণ আমি ওদের মাঝে মাঝে সুস্বাদু খাবার দিই। যেমন আজ রাতেই দেব, সুস্বাদু এবং অনেকটা। জীবন এবারে চলে যান। বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে, যদিও খুব বেশি জোরে নয়। একটানা বৃষ্টির আওয়াজের সাথে যোগ হয়েছে একটা গুবরে পোকা গোছের পোকার ওড়ার আওয়াজ। সেটা মাঝে মাঝে উড়ছে, আবার ঠকাস করে এখানে ওখানে ধাক্কা খেয়ে কিছুক্ষণ ভাব সমাধিতে চলে যাচ্ছে। এসব দরজা জানালা বন্ধ বাড়িতে ঢুকলো কি করে কে জানে। আশা যে খুব একটা ছিল তা নয়, তাও রজত সামনের পেছনে সব দরজা টেনে দেখেন। লাভ নেই, সত্যিই লকড। একটু পরে যে মরতে হবে সেটা বস বলেছেন বটে, কিন্তু এখনো কেমন যেন বিশ্বাস করতে পারছেন না রজত। ঘনিষ্ঠ মহলে ধুরন্ধর বলে তার একটা পরিচয় আছে, সেই তিনি পড়লেন এমন একটা প্যাঁচে। তাড়াতাড়ি ভাবতে হবে। দেখে এসেছেন ওয়াশরুমের দরজা বাইরে থেকে আটকানোর ব্যবস্থা নেই, নইলে যা হোক লোকটাকে আটকে খানিকটা সময় পাওয়া যেত। আরেকবার মোবাইল দেখলেন, সত্যি টাওয়ার নেই। এরকম টাওয়ারহীন জায়গায় লোকটা থাকে কি করে? মানুষের মন যে কখন কিভাবে চলে বা চলবে তা মনোবিজ্ঞান সামান্য কিছুটা আন্দাজ করতে পারে মাত্র। এরকম প্রাণ ভয়ে ভীত লোকের কোনো ব্যাপারে কৌতূহল থাকা উচিত নয়। নিজের প্রাণ বাঁচাবার চিন্তা ছাড়া সে অন্য কিছু ভাববে কি করে? কিন্তু রজত ভাবলেন। আচ্ছা, পাগল লোকের পাল্লায় পড়েছি তো। ও কি ভাবছে? আমাকে গুলি করে মেরে ওই খাদে ফেলে দেবে, আর আমি লক্ষ্মী ছেলের মতো বাঘ হায়নার খাদ্য হয়ে যাব। গাধা কোথাকার! রজত বড়ালকে চেনেনি। বাঘের খাদ্য হতে হলে হবে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড ওই বর্ণালী।
দুটোই তো বেশ মোটা সোটা। বাঘ একেবারে তাড়িয়ে তাড়িয়ে খাবে। যত সব। আচ্ছা, ওই কাবার্ডে কি দেখেছিল এই মেয়েটা? কি এমন সিক্রেট থাকতে পারে যাতে এই লোকটাকে এমন জবরদস্ত ব্ল্যাকমেইল করা যায়, যে লোকটা একেবারে মেয়েটার মাথা থেঁতলে খুন করে বসলেন? দেখতে হবে। তাছাড়া বলল ওই ফরেস্ট গার্ডের বউয়ের খুনের ঘটনাটা ও জানে, আর তাই ফরেস্ট গার্ড ওর কাছে পোষা হয়ে থাকে। এটা বেশ, দেখা যাক, দরকার হলে বলা যাবে। অবস্থা বুঝে নিজের সোফাতে বসে 7-5 ভাবতে ভাবতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন রজত। আর ঠিক সেই সময়ে গুবরে পোকাটা উড়ে এসে ঠকাস করে সেই রহস্যময় কাভার্ডের দরজায় ধাক্কা মেরে চিৎপাত হয়ে পড়ে গেল। বোতলের চিন্তায় কাভার্ড বা বোসের সিক্রেটের ব্যাপারটা সাময়িকভাবে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এলো। কাভার্ডটা একটা আলমারির মাথাতে রাখা। মেয়েটা নির্ঘাত ওই মোড়ার ওপরে দাঁড়িয়ে খুলেছিল। তবে রজত লম্বা মানুষ, কাজেই তিনি উঠে দাঁড়িয়ে সহজে হাত পাবেন। চাবি দেওয়া কি? অল্প একটু টেনে দেখলেন, না, খোলা। হয়তো যে এভিডেন্স দেখে ফেলেছে সে বর্ণালী মারা গিয়েছে বলে আর অতটা সাবধান হবার দরকার বোধ করেননি জীবন বোস। আচ্ছা, মেয়েটাকে ওইভাবে মারলেন কি দিয়ে? ওই পেতলের বুদ্ধমূর্তি দিয়েই কি? ওই জন্য ওটার প্রতি অত দরদ? আবার বললেন আগেও খুন করেছেন, হয়তো ওটাই ছিল মার্ডার ওয়েপন। অহিংসার প্রতীক দিয়ে চরম হিংসা। চমৎকার। এরপরে একটানে কাভারের দরজা খুলে ফেলেন রজত। আর এর সঙ্গে সঙ্গে যা হলো তার জন্য তিনি মানসিকভাবে 1% প্রস্তুত ছিলেন না। ঠিক এই সময় আলোটা গেল নিভে। লোডশেডিং। উল্টো দিকের দেওয়ালে লাগানো এমার্জেন্সি আলোটা জ্বলে উঠে ফোকাস ফেলল সেই কাভার্ডের ভেতরে। আর রজত দেখলেন ঠিক সামনে কাভার্ডের দরজার দিকে মুখ করে রাখা দুটি নরকঙ্কালের মাথা। আর সে দুটোরও মাথা তোবড়ানো। নিজের অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কোনো রকমে এসে সোফায় বসে পড়লেন রজত। ফিরে এলেন জীবন। আরেকটা আলো জ্বাললেন। এতে অন্ধকার অনেকটা দূর হলো। ধীরে সুস্থে কাভার্ডের দরজা বন্ধ করলেন। বসলেন নিজের কাউচে। আরে মশাই, আপনার ছেলে মানুষই দেখছি একেবারে ইনকিউরেবল। মরবার সময় হয়ে গিয়েছে আর এখনো এসব করছেন, ভাবা যায় না। আচ্ছা, আপনি কি খাবার আগে মরতে চান না পরে? খেয়েই নিন, বুঝলেন? খাবার নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। আর এই যে পাওয়ার গেল, কখন আসবে ঠিক নেই। কাজেই ফ্রিজেও। যেটা বলবেন সেটা মনে মনে গোছাচ্ছেন রজত। আর না বলে উপায় নেই, এটাই শেষ রাস্তা। জীবন বোস এখনো কথা বলে চলেছেন। আপনার লাস্ট ডিনারের মেনু কিন্তু বেশ ভালো। বিরিয়ানি আর বন মুরগির ঝোল আজ সকালেই মেরেছি। মিস্টার বোস, আমার শুধু একটা কথা বলার ছিল, সেটা শুনুন। তারপরে আপনি যেটা ঠিক করবেন সেটা করবেন। বলবেন? কি বলবেন বলুন তবে। আমার আবার একটু খিদে পাচ্ছিল। দেখুন, মোবাইলে টাওয়ার না থাকলেও রেকর্ডার তো চলবে। প্লিজ প্লিজ চালান। আই ওয়ান্ট টু বি অন রেকর্ড। বেশ নাটকীয় ব্যাপার তো। তো এমনি বলুন, আমার মেমারি খুব ভালো, সব মনে থাকবে। না না মিস্টার বোস,
না, প্লিজ প্লিজ ওটা চালান। এই নিন আমার মোবাইলে চালান, লক খুলে দিয়েছি। লকের নাম্বার 314159, মানে পাইয়ের প্রথম 6টা সংখ্যা, ডেসিমাল বাদ দিয়ে। বেশ, মনে থাকবে সেটাও। নিন, আপনার মোবাইলের রেকর্ডার চালু করছি। শুনুন মিস্টার বোস, আমি আজকে আপনাকে এমন একটা কথা বলছি, এবং উইথ এভিডেন্স, যা কেউ জানে না। এবং এটা জানলে আর এভিডেন্স পেলে পুলিশ যে কোনো সময়ে আমাকে ফাঁসিতে ঝোলাতে পারে। ও আই সি, তার মানে ইটস আ ডিল। আপনি আমাকে ফাঁসালে আমি আপনাকে ফাঁসাবো, তাই তো? আপনি একটু আগে যে বইটি দেখালেন, মানে ভীমবেটকার কথা, যার জন্য আমি সরকারি খেতাবও পেয়েছি, ওটা আসলে আমার লেখা নয়। সে কি? কার লেখা? আমার ছাত্রী চন্দ্রিমা। খুব ভালো মেয়ে ছিল, আমার আন্ডারে পিএইচডি করছিল। ছাত্রী ছিল? করছিল? নেই, আমি খুন করেছি ওকে। সে কি? কোথায়? কেন? রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওই ভীমবেটকার কাছেই। আমাকে পুরো পাণ্ডুলিপিটা দিয়েছিল চন্দ্রিমা। আমি বুঝতে পারি যে এটা একটা মারাত্মক কাজ করে ফেলেছে ও। খ্যাতির লোভ আমাকে পেয়ে বসে। আমার টাকা আছে, কিন্তু টাকাতে খ্যাতি হয় না। আমি একটা প্ল্যান করি। আমি ওকে বলি যে এই পাণ্ডুলিপির কথা কাউকে না বলতে, লোকে চুরি করতে পারে। ও জানায়, কাউকে জানায়নি। ও হাতে লিখত, পুরো হাতে লেখা পাণ্ডুলিপি। ওর হাতের লেখায় রয়েছে আমার এই ল্যাপটপে। আমাকে ইমেইলও পাঠিয়েছিল, সেই ইমেইলও আছে। সামান্য ছুতোয় আমি ওকে আবার একবার ভীমবেটকার গুহায় পাঠাই, এমপিতে। ও জানতো না আমি কাছেই আবদুল্লাগঞ্জে আছি। আমি ট্রাভেল করেছিলাম ছদ্মনামে, কোনো রেকর্ড নেই। আমার লোকেরা ওকে গাড়ি থামিয়ে নামায়, খুন করে, আর তারপর আমি ডেড বডি দেখি। আমার নির্দেশে ওরা দেহটাকে টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয়, আর বাঘের পেটে চলে যায় চন্দ্রিমা। শুনেছি পুলিশে মিসিং ডায়েরি হয়েছে। এটা 5 বছর আগের ঘটনা। আমি উঠেছিলাম আবদুল্লাগঞ্জে ভোজেশ্বর হোটেলে। ছদ্মনামে থাকলেও ছদ্মবেশ তো ছিল না। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে থাকলে বা ভোপাল এয়ারপোর্টের ফুটেজে ছবি থাকবে। আর যারা আমার থেকে পয়সা নিয়ে কাজটা করেছিল তাদের নাম আর নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। রেকর্ডিংটা রইল, আমার ল্যাপটপ রইল। আর কোনো প্রমাণ লাগবে বলে তো মনে হয় না। প্লিজ প্লিজ, আপনি আমাকে মারবেন না। ভেবে দেখুন, আমি শুধু আপনার ঘরে মৃতদেহ দেখেছি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া কিছুই নয়। ভিকটিমের মুখও আমি দেখিনি। আমার অপরাধের প্রমাণ অনেক বেশি জোরালো। আমি কেন আপনাকে শুধু শুধু ফাঁসাবার চেষ্টা করব বলুন তো? এতক্ষণ একটানা কথা বলে হাঁপিয়ে গিয়েছিলেন রজত। থামলেন। জীবন বোস জলের বোতল বাড়িয়ে দিলেন রজতের দিকে।
বৃষ্টি থেমে গিয়েছে, আলো এসে গিয়েছে। রেকর্ডিং চালিয়ে দেখে নিয়েছেন জীবন বোস। পরিষ্কার রেকর্ডিং এসেছে। ল্যাপটপ খুলে রজত দেখিয়ে দিয়েছেন চন্দ্রিমার ইমেল, পাণ্ডুলিপির স্ক্যান। নিয়ে নিয়েছেন সেই সুপারি কিলারদের নাম নাম্বার। ল্যাপটপ চলে গিয়েছে জীবনের জিম্মায়। কথা দিয়েছেন রজতের ভয়ের কিছু নেই, তিনি চলে যেতেই পারেন। ভোর হতে খুব বেশি বাকি নেই। এরকম বিচিত্র একটা পরিবেশেও একটা প্রশ্ন না করে পারেননি জীবন। একটা কথা জানতে ইচ্ছে করছে। সবই তো বলেছেন, কাজেই ধরে নিচ্ছি এটা বলতেও আপত্তি হবে না। এরকম ভয়ঙ্কর একটা ইমেল, মানে যাকে বলা যায় ইনক্রিমিনেটিং ইমেল, কেন রেখে দিয়েছিলেন? ডিলিট করে দেওয়াটাই তো স্বাভাবিক ছিল। আমার মধ্যে একটা ভয়ঙ্কর বেপরোয়া ভাব, আমার কেউ কিছু করতে পারবে না, এরকম একটা বিশ্বাস কাজ করত। কিন্তু সে বিশ্বাস ভেঙে দিয়েছেন আপনি, মিস্টার বোস। একটা প্রশ্ন ছিল, বলতে পারেন এটাই শেষ। হ্যাঁ, বলুন বলুন। আপনার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, তখন আপনি চিকাগোতে এই বইটার আমেরিকান এডিশন প্রকাশের অনুষ্ঠানে। বেশ, কিন্তু সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল? মানে কি বলতে চাইছেন আপনি? না, মানে আপনি যে আর্থসামাজিক অবস্থানের মানুষ, আপনি তো আর চিতপুরের বস্তিতে থাকবেন না। আপনি নিশ্চয়ই থাকেন বা থাকতেন অতি আধুনিক সুরক্ষা ব্যবস্থা সম্পন্ন বাড়িতে, এবং ঠাকুর চাকর ড্রাইভারও অনেক। সেখানে এরকম অ্যাক্সিডেন্ট। তবে উত্তর দিতে আপনি বাধ্য নন। যা বলেছেন তাতেই হবে। যান, তৈরি হয়ে নিন। রজত তৈরি হয়ে নিতে গেস্ট রুমে গেল। জীবন দরজা খুলে দিয়েছেন। তিনি বাগানে বেড়াচ্ছেন। এই সময় নাকি তিনি রোজই বাগানে ঘোরেন। তৈরি হয়ে বসবার ঘরে এসে দেখলেন জীবনের সোফায় বসে এক মহিলা। ইনি আবার কে? মেয়েটি বলে উঠল, কেমন আছেন স্যার? আমার লেখা বই কেমন চলছে? সব হয়ে দেখলেন রজত, চন্দ্রিমা। আর ঠিক সেই সময় বক্সায় আগন্তুক বড় বাঘের গর্জন শোনা গেল। এসডিপিও আর্য ছেত্রী বেশ চটপটে ও স্মার্ট। জীবন বোসকে শ্রদ্ধা করেন। রজতকে নিয়ে যাওয়া হয়েছে, অবশ্য পুলিশের গাড়িতে নয়, অ্যাম্বুলেন্সে। উপায় ছিল না, তার এখন সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থা। চন্দ্রিমাকে দেখার পরই এটা হয়। তিনি অবশ্য বোঝেননি ইনি চন্দ্রিমা নন, সে আর ফিরবে না। এ তার যমজ বোন তন্দ্রিমা, আর জীবন বোস ওদের দাদা। রজতের সেক্রেটারির কাছ থেকে জীবন জানতে পারেন রজতের আলিপুরদুয়ার আসা ও সেই রাতেই চালসা যাবার প্ল্যান। রজত জানতেন না তার সেক্রেটারি দীর্ঘদিন ধরেই সব খবর জুগিয়ে আসছে জীবন বোসকে। আর সেটা জেনেই প্ল্যান করেন জীবন। ঘরের মৃতদেহ আসলে তন্দ্রিমাই। কফি খেতে খেতে জীবন বললেন, উনি নিজে স্বীকার না করলে উনি যে আমার ছোট্ট বোনটাকে মেরেছেন জানার কোনো উপায় থাকতো না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার হাবিলদার সামাদ ফরেস্ট গার্ডের রোলে ভালো পারফরমেন্স দিয়েছে। ওকে এটা দিয়ে দেবেন। আর এখানে সব এভিডেন্স আছে, নিয়ে যাবেন প্লিজ। একটাই আফসোস, জানোয়ারটা মানসিকভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি আবার পরশুই বেরিয়ে যাব আমাজন রেইন ফরেস্টে একটা অ্যাসাইনমেন্টে। তবে দরকার হলে এই নাম্বারে ফোন করবেন, আপনার ফোন ধরব। ছেত্রী বললেন, দুটো কথা খুব জানতে ইচ্ছে করছে। বলুন। প্রথমত, লোকটার মোবাইল তো আপনি কেড়ে নেননি। না। তাহলে ও কাউকে মোবাইলে ফোন করে ডাকলো না কেন? ওর ধারণা এখানে টাওয়ার পাওয়া যায় না।
আমি যে জ্যামার চালিয়ে রেখেছি ও জানবে কি করে? পরে অবশ্য জ্যামার বন্ধ করে আপনাকে ফোন করলাম, সেটা ও বোঝেনি, কারণ তখন ওর মাথায় অন্য জ্যামার ঢুকে গিয়েছে। আর 2, রজত আপনার বোনের দেহ জঙ্গলে ফেলে দিয়েছিল, তাহলে সে যে ওখানেই খুন হয়েছে বা রজতই খুন করেছে সেই কথা আপনি জানলেন কি করে? ও যে মানসিকভাবে খুব সুস্থ নয়, মানে রজত, সেটা চন্দ্রিমার মনে হয়েছিল। বলেও ছিল তন্দ্রিমাকে, আর এও বলেছিল পুরো পাণ্ডুলিপি পাঠিয়েছে রজতের কাছে। তবে এগুলো আপনার পুরো প্রশ্নের উত্তর নয়। আপনার প্রশ্নের উত্তর হলো বাঘ মাংস খায়, যন্ত্র খায় না। মানে? SNPBR 66858H। মানে? চন্দ্রিমার হার্ট ভালো ছিল না, পেসমেকার বসানো ছিল। সেই পেসমেকারের অংশ জঙ্গলে খুঁজে পায় এমপি পুলিশ। ওটা পেসমেকারের নাম্বার। তার থেকেই ফোনটাকে বাঁচাতে পারলাম না ছেত্রী। সব নাম, সব খ্যাতি আমি খুশি হয়ে দিয়ে দিতাম, জানেন, যদি বোনটাকে লোকটা ফেরত দিতে পারতো। বেরিয়ে এলেন ছেত্রী। এখন ভাই বোনকে একটু একা থাকতে দিতে হবে। কিছু ফর্মালিটিস আছে, তা সে পরে সারলেও হবে। জিপে বসে তাকিয়ে দেখলেন জীবন বসের পাশে এসে দাঁড়িয়েছেন তন্দ্রিমা, আর তার কাঁধে মাথা রেখে শিশুর মতো কাঁদছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার জীবন বোস। ওয়ান-7 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গল্পের কথক অর্পণ, রজত বড়াল সোমক, ফরেস্ট গার্ডের ছদ্মবেশে হাবিলদার সামাদ রাজীব, জীবন বোস উজ্জ্বল, তন্দ্রিমা মহুয়া, সাব ডিভিশনাল পুলিশ অফিসার আর্য ছেত্রী অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।